আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান বিজ্ঞান চেতনা। আজকে আমরা বিজ্ঞান চেতনায় আলোচনা করব জলবায়ু ও তার প্রভাব নিয়ে, জলবায়ু পরিবর্তন এবং তার প্রভাব নিয়ে। আমরা এই আলোচনায় আমন্ত্রণ জানিয়েছি আসাম বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যা বিভাগের অধ্যাপিকা প্রফেসর সর্বাণী গিরি, এবং আমরা আরও আমন্ত্রণ জানিয়েছি নতুন প্রজন্মের যুবতী পূবালী দে মহাশয়াকে। ও আবার গবেষণাও করছে আসাম বিশ্ববিদ্যালয়ে। তো আমরা প্রথমেই আমরা জানবো যে জলবায়ু যে পরিবর্তন হচ্ছে এবং জলবায়ু পরিবর্তন হওয়ার ফলে দেখা দিচ্ছে সমস্ত বিশ্বে এক ওলটপালট এক অবস্থা, আবহাওয়ার গোটা পরিবর্তন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় কোনোদিন ফ্লাড হয়নি সেখানে হয়ে যাচ্ছে ফ্লাড, যেখানে প্রচণ্ড গরম থাকতো সেখানে হয়ে যাচ্ছে প্রচণ্ড বৃষ্টিপাত, যেখানে ঠান্ডা থাকতো সেখানে হয়ে যাচ্ছে গরম। এই যে অবস্থা, সেই অবস্থা থেকে কেন হচ্ছে এবং তা থেকে আমাদের নিরসন কিভাবে আমরা করতে পারি সেটাকে, তো আমরা এ নিয়ে আলোচনা করব। আলোচনায় প্রথমেই আমরা জিজ্ঞেস করব যে বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ গোটা পৃথিবীটা গরম হয়ে যাচ্ছে, তার বিশেষ কারণটা কি? নমস্কার, ধন্যবাদ। প্রথমে আমি বলবো যে গত 2.5 মিলিয়ন ইয়ার্স থেকে পৃথিবীতে যে এই যে ঠান্ডা এবং গরম, এটা একটা সাইক্লিক্যাল প্রসেস এবং এটা চলে আসছে, এটা একটা নর্মাল প্রসেস, একটা নর্মাল প্রসেস। কিন্তু গত এক শতকে আমরা শতাব্দীতে আমরা দেখেছি যে এই প্রসেসটা এত বেশি দ্রুত হয়ে যাচ্ছে যেটা আমাদের জলবায়ুকে পুরোপুরি আওতার বাইরে করে নিচ্ছে, জলবায়ু পরিবর্তনটাকে। এটা একটা বড় মেজর কারণ ক্লাইমেট চেঞ্জের, যে উষ্ণায়নটা, যে টেম্পারেচারটা অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এবং এটার কারণটা হচ্ছে সূর্য রশ্মি যেটা পৃথিবীতে এসে পড়ে, এটার অনেকটাই প্রতিফলিত হয়ে চলে যায় আর অনেকটা আমাদের পৃথিবীতেই থেকে যায়, যেটা নাকি আমাদের লাইফ প্রসেসকে সাস্টেইন করে। কিন্তু এরকম দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান অ্যাক্টিভিটি, স্পেশালি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পর ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপড কান্ট্রি ইনডিসক্রিমিনেট যেরকমভাবে ন্যাচারাল রিসোর্সেস ইউজ করা, ইন্ডাস্ট্রির থেকে নির্গমিত যত গ্যাস, এগুলো সব কিছু কিছু গ্যাস আছে যেগুলো আবহাওয়াতে আমূল পরিবর্তন এনেছে এবং সেই গ্যাসগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস বলে থাকি, যেগুলোকে ধরুন আপনি কার্বন ডাইঅক্সাইড, CO2, মিথেন, তারপর CFC, অনেক গ্যাস আছে। সেটাকে আমি বলছি যে আজকে কার্বন ডাইঅক্সাইড বা মিথেনের কথা বললেন বা ফসিল ফুয়েল বার্নিং এর কথা বললেন, সেখানে আমরা এগুলো ছাড়া তো চলতেও পারবো না। তো সেখানে কিভাবে আমরা ভারসাম্যতা রক্ষা করতে পারি? ভারসাম্যতা ওটাতে আমার মনে হয় একটু পরে আসা ভালো। আগে যদি আমরা বলি যে মানে গ্লোবাল ওয়ার্মিংটা কি করে ক্লাইমেট চেঞ্জের করিয়ে দিচ্ছে। ক্লাইমেট বলতে কি, আমরা শুনে এসেছি যে এই জায়গায় এই গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এগুলো আমাদের ঋতু। কিন্তু আজকাল দেখছি সেই ঋতুগুলো থাকছে না, এখন কিন্তু মোটামুটি চারটাতে সীমাবদ্ধ হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। সেই আমরা কিছুদিন আগে দেখলাম শিলচরে কি প্রচণ্ডভাবে শিলাবৃষ্টি হয়েছে, বড় শিলা। মণিপুরে দেখলাম, সেরকম মধ্যপ্রাচ্যেও দেখেছি, আমরা দেখছি যে কি করে মরুভূমিতে বৃষ্টি হচ্ছে, ওরকম কিছু কিছু জায়গায়। তো এগুলো সব জলবায়ু পরিবর্তনের এফেক্ট বলা যেতে পারে। আর এই গ্লোবাল উষ্ণায়নটা এমন র্যাপিডভাবে হয়ে যাচ্ছে যে এমন কোনো প্রাণী নেই পৃথিবীতে যেটা এটার দ্বারা প্রভাবিত হচ্ছে না। এটাকেই গ্লোবাল ওয়ার্মিং বলা যায়। এবং এটা মেইন কারণ হিসাবে আমরা বলতে পারি যে মানুষের অ্যাক্টিভিটি দ্বারা যে গ্রিন হাউস গ্যাসগুলো অ্যাটমসফিয়ারে দেওয়া হচ্ছে, মানে রিলিজ করা হচ্ছে, ওগুলো হিটটাকে ট্র্যাপ করে দিচ্ছে, যেতে দিচ্ছে। আর যার ফলে হচ্ছে কি টেম্পারেচার বেড়ে যাচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটি। আচ্ছা, হিউম্যান অ্যাক্টিভিটির মধ্যে ধরুন আজকে আমরা যেহেতু CFC গ্যাস বা আপনি কার্বন ডাইঅক্সাইড স্পেশালি বলেছেন, সেই কার্বন ডাইঅক্সাইড আমরা যে ইউজ করছি বা এমিট হচ্ছে, ধরুন আজকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একটা কারণ, প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া চলছে, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাস বা সালফার ডাইঅক্সাইডের মতো গ্যাস চলছে। তো টোটাল অবস্থার ফলে যে উষ্ণায়নটা হচ্ছে, আমরা হঠাৎ করে তা কমিয়ে, আমরা অবশ্যই পরে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমি পূবালীকে জিজ্ঞেস করব
যে পূবালী সর্বাণী গিরি মহোদয় যেটা বললেন যে বিশ্ব উষ্ণায়ন একটা কারণ, তো তোমার কি মনে হয় বিশ্ব উষ্ণায়নের ফলে কি কি প্রভাব পড়তে পারে আমাদের সমাজ ব্যবস্থার উপর? নমস্কার, ধন্যবাদ। তো যখন আমরা বিশ্ব উষ্ণায়নের কথা বলছি, সঙ্গে সঙ্গে আমাদের মাথায় চলে আসছে প্রাকৃতিক দুর্যোগ। তাই তো প্রাকৃতিক দুর্যোগ বলতে গেলে আসছে ফ্লাডের, বন্যার কথা আসছে, সেখানে আসছে বিভিন্ন জায়গায় খরার কথা আসছে, হ্যাঁ খরার কথা আসছে, ভলক্যানিক ইরাপশনের কথা আসছে, প্যান্ডেমিকের কথা আসছে। সাথে সাথে আমরা এটাও মাথায় রাখতে হবে যে আমাদের সোশ্যাল প্লাস কিছু কিছু কমিউনিটি ওয়াইজও প্রবলেম এসে পড়ে। আমি কিছু কিছু আপনাকে এক্সাম্পলের কথা বলছি। কোনোখানে ধরে নিন আপনি আর্কটিক রিজনে এখন মেল্টিং হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য, সেটা আমরা সবাই জানতে পারছি। তো নাসাও লাস্ট রিপোর্ট দিয়েছে যে 10% মেল্টডাউন অলরেডি দেখা গেছে ওখানে, মানে গ্লেসিয়ারটা 10% অলরেডি রিপোর্ট অলরেডি আছে আমাদের কাছে। তো তার ফলে কি হচ্ছে, ওয়াটার লেভেলটা রাইজ হচ্ছে। তো 1880 থেকে আমাদের দেখা গেছে যে 8 ইঞ্চ অলরেডি রাইজ হয়ে গেছে, যেখানে গত 25 বছরের মধ্যে 3 ইঞ্চ তো গত 25 বছরেই রাইজ হয়েছে। 100 বছরে যেটা হয়েছিল মোটামুটি ভাবে সেটা মাত্র 25 রাইজ করে গেছে। হ্যাঁ, রাইজ হয়ে গেছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি ধরুন সুন্দরবনে ফ্লাড শুরু হচ্ছে, মানে সমুদ্র পার্শ্ববর্তী এলাকা যেগুলো রয়েছে। হ্যাঁ আমি ওটাতে আসছি এখন। আবার ইন্দোনেশিয়ায় দেখতে পাচ্ছি জাকার্তা থেকে মানুষ অন্যখানে চলে যাচ্ছে, কারণ জায়গা সিঙ্ক করছে। গত লাস্ট 16th যেটা এপ্রিলের কথা দেখতে পাচ্ছি আমরা, দুবাইতে ফ্লাড এক্সপেরিয়েন্স করছি, যেটা চিন্তা করা যায় না যে জিনিসটা। তো এই ধরনের কিছু কিছু জিনিস আমরা জানতে পারছি। তো এই হচ্ছে আমাদের প্রভাব, মানে টোটাল প্রভাবটা পড়ছে। হ্যাঁ। আচ্ছা, আমরা আবার প্রফেসরের কাছে চলে আসছি। প্রফেসর, আপনি মানে সেটাকে কিভাবে দেখছেন, সেটা যে এই যে প্রভাবটা গোটা আমাদের সমাজ ব্যবস্থার উপর কিভাবে আপনি দেখছেন? দেখুন, যে জলবায়ু পরিবর্তনের জন্য যে প্রভাবগুলো পড়ছে, এগুলো অল অফ এ সাডেন কোনো একটা জায়গায় হচ্ছে, লোক ভাবছে এটা তো আমার প্রবলেম নয়, এটা অন্য দেশের প্রবলেম। কিন্তু আমাদের এটা ভাবলে হবে না, কেন কি আমরা প্রত্যেকে কিন্তু কোনো না কোনো সময় এর থেকে এসকেপ নেই, আমাদের এর থেকে আমরা বেরোতে পারবো না। তাই আমাদের কিছু সচেতন হতে হবে। আর যেরকম ধরুন এগ্রিকালচার, আমরা একটা প্যাটার্নে আমাদের দেশের এগ্রিকালচার চলে আসছে। হ্যাঁ, মানে যেটা মৌসুমী একটা বিশাল বড়, মৌসুমী বায়ু একটা বিশাল বড় একটা প্রভাব আছে ওটার মধ্যে। এখন হট করে খরা হয়ে গেল, জলের কমি হয়ে গেল। আজকাল আমরা দেখেছি ব্যাঙ্গালোরে কি হারে জলের ক্রাইসিস দেখা দিয়েছে, ওয়াটার লেভেল ডাউন হয়ে যাচ্ছে, আইস ক্যাপ মেল্ট করছে। তো পূবালী যেটা বললো যে সমুদ্র লেভেল বেড়ে যাচ্ছে, যার ফলে প্রচণ্ড বেগে জল অনেক সময় ইনল্যান্ডে চলে আসে, যেগুলো সল্ট ওয়াটার, আমাদের এগ্রিকালচারের জন্য এগুলো সুইটেবল নয়। তো যার ফলে হচ্ছে কি আমরা দেখছি যে অ্যানুয়াল ইল্ড যেটা, ওটাতেও ইম্প্যাক্ট করছে। আর কিছু কিছু জলবায়ু পরিবর্তনের জন্য কিছু কিছু এমন বীজাণু নতুন আসা শুরু হয়েছে, যেগুলোর সলিউশন আমাদের হাতে এখনই নেই। এগুলোর জন্য প্রচুর রিসার্চের দরকার। ক্লিয়ার করবে আমাদের দর্শক শ্রোতার জন্য যে আপনি বলছেন যে মেল্ট করছে গ্লেসিয়ার, তার সঙ্গে বীজাণু চলে আসছে, সেটার ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ব্যাপার, যেটা নাকি সবাই জানা উচিত। এটা হচ্ছে গিয়ে যে মিলিয়ন্স অফ ইয়ার্স থেকে যে ঠান্ডা জায়গাগুলো, স্পেশালি ভূভাগ, ওটা একটা জলের সঙ্গে মিশ্রিত, ওটা জল না আইস ফর্মে থাকে। তো প্রচণ্ড বেশি ভূভাগ একটা আইসের সঙ্গে মিশে একটা সলিড পাহাড়ের মতো ব্যাপার থাকে ওটাতে। তো যখন উষ্ণায়ন হচ্ছে, ওই আইসগুলো গলে যাওয়ার ফলে এগুলো অ্যাকচুয়ালি কিরকম মাড স্লারির মতো করে সমতল অঞ্চলে চলে আসছে, আর পাশে সমুদ্র থেকে ওটাতে লস হচ্ছে। তো সয়েল লস তো হচ্ছেই, কিন্তু একটা বড় কথা, ওটার মধ্যে যে প্রচণ্ড পরিমাণ কার্বন যে ডিপোজিট আছে ছিল এত বছর থেকে, সেই কার্বনগুলো হঠাৎ করে এক্সপোজ হয়ে যাওয়ার পরে কার্বন ডাই অক্সাইড যে রিলিজ করছে অ্যাটমসফিয়ারে, এটা একটা সাইক্লিক্যাল প্রসেস। মানুষের অ্যাক্টিভিটির জন্য গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এখন ন্যাচারাল ফেনোমেনন যেগুলো, যেরকম ধরুন মার্শি ল্যান্ডগুলো, আমাদের যে সোয়াম্পি এরিয়া, আপনি এরকম দেখে থাকবেন। যেমন আমরা বলতে পারি সোয়াম্পি এরিয়া বলতে ধরুন চাতলা হাওর, আমরা একটা एग्जांपल বা শোনবিলের কথা বলতে পারি, বা ধরুন মণিপুরের লোকটাক বলতে পারি। হ্যাঁ, এগুলো মিলিয়ন্স অফ ইয়ার্স থেকে এগুলোর মধ্যে প্ল্যান্ট ম্যাটেরিয়াল, অ্যানিম্যাল ম্যাটেরিয়াল, এগুলো সব জমে জমে জমে, আর যেহেতু উপরে জল থাকে, সেটা এটা একটা কার্বন ডিপোজিট। আপনি আশ্চর্য হয়ে যাবেন জানলে যে পৃথিবীতে পুরো টেরিস্ট্রিয়ালের 30% কার্বন এই সোয়াম্পি এরিয়াতে
ডিপোজিটেড। আচ্ছা। এখন যেহেতু জল কমে যাচ্ছে, সেই কার্বনগুলো এক্সপোজ হয়ে যাচ্ছে, মিথেন গ্যাস, জীবাণু আসছে, একটা মানে যেখানে জীবাণুগুলো একটা হাইডিং অবস্থায় ছিল সেটা কিন্তু এক্সপোজ হয়ে যাচ্ছে। না, শুধু তাই নয়, এখন যখন অক্সিজেনের সঙ্গে এটা যখন যোগ হচ্ছে, তখন এটা একটা মাইক্রোবিয়াল রিঅ্যাকশনের জন্য প্রচুর মাত্রায় মিথেন, কার্বন ডাই অক্সাইড অ্যাটমসফিয়ারে, সেখান থেকে নতুন নতুন রোগেরও সৃষ্টি হতে পারে। অবশ্যই নতুন রোগ দেখা দিচ্ছে। এগুলো কখন কি হচ্ছে এগুলো তো স্টাডি সাপেক্ষ, কিন্তু এখন আমরা বলতে পারি যে এই সোয়াম্পগুলোকে, এর জন্যই বলা হয়েছে ওয়েটল্যান্ডগুলোকে, তারপর আইস ক্যাপ, তারপর এই যে মাড স্লাইড, এগুলোকে বন্ধ করাটা প্রাইমারি উদ্দেশ্য হওয়া উচিত, যেটা নাকি গ্লোবাল ওয়ার্মিং মিটিগেশনের একটা ইম্পর্টেন্ট পার্ট। তো সেক্ষেত্রে ধরুন আপনি যেটা বললেন যে সোয়াম্প এরিয়া বা ধরুন ওয়েটল্যান্ড যেগুলো রয়েছে সেগুলোকে আমাদের বাঁচাতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্রমাগত যে মানুষের যে ক্রমবর্ধমান চাপ, মানুষ যে বৃদ্ধি পাচ্ছে, তো সেই হারে এই এলাকাগুলোতে কিন্তু মানুষ বসবাস করতে শুরু করে দিয়েছে। তো সেটা কি ইনডিরেক্টলি আমাদের আবার ইমপ্যাক্ট তৈরি করছে? আমাদের অবশ্যই ইমপ্যাক্ট করছে। এটার জন্য টেকনোলজি দরকার। আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দেব। মালয়েশিয়াতে পাম অয়েল সারা পৃথিবীতে ওরা সাপ্লাই করে। পাম অয়েল কত কিছুতে দরকার হয়, এটার কোনো মানে এটা একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি, মানুষ ওখানে জীবিকা। এটা এবং পাম অয়েল হচ্ছে এটা একটা মনোকালচার, এগ্রিকালচারাল ল্যান্ড, ফরেস্ট সব কিছু শেষ করে ওরা পাম অয়েল চাষ করছে। এখন দেখা গেছে যে এই পাম অয়েলের জন্য এনভায়রনমেন্টে যে একটা ডিগ্রেডেশন শুরু হয়েছে, গ্লোবাল ওয়ার্মিংকে এত বেশি ইম্প্যাক্ট করছে। এখন অনেক রিসার্চ ইনস্টিটিউট আছে, অনেক ফান্ডিং করা হচ্ছে যে টেকনোলজি ডেভেলপ করো যে পাম অয়েল আমরা ল্যাবরেটরিতে তৈরি করতে পারি। তো ডিমান্ডটাও তো রইলো, আবার ল্যাবরেটরিতে কার্বন, হ্যাঁ, তো আপনি এনভায়রনমেন্টকেও আপনি সুরক্ষা করছেন, আবার আপনার নেসেসিটিটাও দরকার হচ্ছে, মানে মিটে যাচ্ছে, যার ফলে মানে আপনি বলতে চাইছেন যে ল্যাবরেটরিতে করলে পরে যে আমরা ন্যাচারালি যেটা প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেখানে কিন্তু গ্লোবাল ওয়ার্মিংটাকে এনহ্যান্স করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন কি ফরেস্ট ডিগ্রেডেশন হচ্ছে, প্রচুর পরিমাণে মনোকালচার হচ্ছে, বৈচিত্র্যতা নেই, বায়োডাইভার্সিটি লস হচ্ছে। আমরা এরকম হচ্ছে যে জায়গাগুলি আগে কার্বন ক্যাপচার করতো, রাখতো নিজের মধ্যে, এখন সেগুলি জায়গায় আমরা কার্বন ছাড়ছে। ডিফরেস্টেশন যেটা ম্যাডাম বললেন, তো কোনোখানে আমরা দেখছি ডিফরেস্টেশনের জন্য আগে ওই গাছগুলো আমাদেরকে কার্বন ডাই অক্সাইড ট্র্যাপ করতো, সেটা উল্টা হচ্ছে এখন। আচ্ছা, এখানে খুব সুন্দর কথা বলেছে যে আগে আমরা এই প্রচুর পরিমাণে গাছপালা থাকার জন্য কার্বনটা ট্র্যাপ করে নিত এবং সেটাকে আমরা আবার অক্সিজেনের কনভার্সন হতো, যেটা ন্যাচারাল সাইকেল ছিল। তো আমরা যদি প্রত্যেকটা, যেহেতু শহরায়ন হচ্ছে, নগর উন্নয়ন হচ্ছে, ফলে কিন্তু আমরা গাছগাছালি কিন্তু রুথলেসলি কেটে দিচ্ছি। তাছাড়াও আরেকটা ঘটনা ঘটছে, পাহাড়ি অঞ্চলে যেখানে ডেন্স ফরেস্ট ছিল, ন্যাচারাল ফরেস্ট ছিল, সেখানেও কিন্তু আমরা পোচ করছে ধীরে ধীরে। তো এই ব্যাপারগুলো কিভাবে, মানে আপনাদের কোনো গবেষণার আওতায় রয়েছে কিনা, আপনাদের ইউনিভার্সিটিতে আপনারা কিভাবে কাজ করছেন সেগুলো নিয়ে? ভালো প্রশ্ন করেছেন আপনি। আপনি যদি নর্থ ইস্টের কথাই আমি প্রথমে বলবো, নর্থ ইস্টে যদি আপনি মিজোরাম পাহাড় দেখেন, মণিপুর পাহাড় দেখেন, মেঘালয়ে দেখেন পাহাড়, এগুলো একসময় প্রচণ্ড থিক ফরেস্টে কাভার ছিল, যেটা নাকি একটা কার্বন সিঙ্ক তো করতোই, প্রচুর আমাদের জল সোক করতো, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করতো। কিন্তু এখন হয়েছে কি, আপনি যদি উপরে ড্রোন পিকচার নেন, দেখবেন যে পুরো পাহাড়ের পর পাহাড় এগুলো সব কেটে জুম কেতি, তারপর ডেভেলপমেন্ট হচ্ছে। তো এই ইনডিসক্রিমিনেট এটা বন্ধ হওয়া উচিত, না হলে। আর প্লাস প্লান্টেশন করতে গেলেও আমাদের মনে রাখতে হবে যে মনোকালচার নয়, এক ধরনের গাছ, বাইরের গাছ, এগুলো সব অ্যাভয়েড করা উচিত। মানে আমাদের লোকালি যেগুলো গাছ রয়েছে, বৈচিত্র্য যেটা, ওটা যাতে করে মানে কি বলবো, হ্যাবিটেট, বন্যজীবন রক্ষা পায়, এগুলো সবকিছু একটা ইন্টিগ্রেটেড একটা অ্যাপ্রোচের দরকার, হোলিস্টিক অ্যাপ্রোচ যেটাকে বলে। আচ্ছা, সেখানে আমাদের সরকার, মাননীয় সরকাররা কিন্তু এখানে এমফাসিস দিচ্ছেন এবং জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের উপর খুব গুরুত্ব আরোপ করছেন। কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি, যেটা আপনি বলেন বন্য প্রাণী, ওয়াইল্ড লাইফ যেগুলো, সেই ওয়াইল্ড লাইফের উপর কিন্তু একটা থ্রেট আসছে। তো সেখানে আমি যেটা বলতে চাইছি, আসাম বিশ্ববিদ্যালয় বা অন্য বিশ্ববিদ্যালয়ে কিভাবে সেটাকে হ্যান্ডেল করছেন, বা নতুন প্রজন্মকে নিয়ে আপনারা কিভাবে রিসার্চের দিকে এগুচ্ছেন আপনারা? দেখুন, বন্যপ্রাণীর যে ওয়াইল্ড লাইফ কনজারভেশন, এটা তো ইম্পর্টেন্স, তো এটা গুরুত্ব এত বেশি, কেন কি টপ লেভেলে একটা যদি
ধরুন আপনি বাঘই বলুন, নেকড়ে বাঘ বলুন, বা যে কোনো এখানে লোকাল যদি কোনো ওই টপ লেভেলের অর্গানিজম যদি কেউ কোনো বেঁচে থাকে, তার মানে নিচের লেভেলের অর্গানিজমগুলো ধরে নেওয়া যায় যে মোটামুটি ইকোলজি আমাদের সুস্থ রয়েছে। তো এখন আমি যেটা বলতে চাইছি এখানে, আপনি কথা বুঝতে পারলাম যে আমাদের যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেটার সঙ্গে কি ওটার কোনো সম্পর্ক রয়েছে না? সেরকম ক্লাইমেট চেঞ্জ এখন তো দেখুন 6th মাস এক্সটিংশন, পৃথিবীতে অলরেডি 5টা এক্সটিংশন হয়ে গেছে। এখন আমরা যেটা চলছে, আমাদের যে যুগটা চলছে ওটা হচ্ছে 6th মাস এক্সটিংশন। এখানে হ্যাবিটেট লস, তারপর টেম্পারেচার আপনি ইনক্রিজ ডিক্রিজ, কোল্ড ওয়েদার, এক্সটিংশন প্রচুর পরিমাণে, তারপর লোকে গ্রিড, মানুষের গ্রিড, তো এসব নিয়ে পুরো বন্যপ্রাণী ধ্বংসের একটা ধ্বংসলীলা চলছে সারা পৃথিবীতে। এখন কনজারভেশন একমাত্র রাস্তা যেটা দিয়ে আমরা করতে পারি, লোকের অ্যাওয়ারনেস, ইমপ্লিমেন্টেশন অফ লজ, এগুলো করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রচুর লজ রয়েছে। হ্যাঁ, তো মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা সাধারণ মানুষও সেখানে হয়তো বুঝতে পারছেন যারা অ্যাওয়ারনেস করছেন। তো সেখানে আমরা প্রতিকারের ব্যাপারটা গভর্নমেন্ট এবং যারা বুদ্ধিজীবীরা রয়েছেন বা সাধারণ মানুষ সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে, সেটাতে আপনার মানে আপনার সাজেশনটা কি রয়েছে? আমরা এতক্ষণ তো আপনি শুরু করলেন কথাটাকে দিয়ে, যেটা আপনি পাহাড়ের অঞ্চলে পৌঁছানোর কথা বললেন। আপনি যদি দেখতে চান যে আরবান এরিয়াতে জলের অভাব হওয়ার জন্য মানুষ যখন গরম দিন আসছে দিল্লির মানুষে চলে যাচ্ছে, অন্য জায়গায় থাকছে। তো আমরা মানে লোকাল মাইগ্রেশন চলছে আমাদের ভিতরে, নিজেদের মধ্যেই কান্ট্রিতে। তো শুরু করতে হবে প্রথমে আমাদের নিজেদের কিছু কিছু হ্যাবিট চেঞ্জ করা থেকে। গ্লোবালি তো অনেক ধরনের এগ্রিমেন্ট চলছে, ফর এক্সাম্পল প্যারিস এগ্রিমেন্ট হচ্ছে বা কনফারেন্স অফ পার্টিস চলছে, গভর্নমেন্ট অনেক স্টেপস নিচ্ছেন। হ্যাঁ, কম্বাইন করে কোলাবোরেটিভ এগ্রিমেন্টস চলছে গ্লোবালি। কিন্তু তাছাড়াও ইন্ডিভিজুয়াল ভাবে বা আমরা যদি রিসার্চের দিক দিয়েও বলতে যাই, ধরে নিন আপনি ওয়াটার ক্রাইসিস দিয়ে যদি আমি শুরু করতে চাই, ইউজ অফ ওয়াটারটা খুব ভালো করে আমরা যদি ওয়েস্ট না হয়, রিসাইকেল রিইউজের ব্যাপারটা দেখতে হবে, সাস্টেনেবল পলিসিসগুলোকে সাপোর্ট করতে হবে। তাছাড়া আমরা যেন ফর এক্সাম্পল এলইডি লাইট ইউজ করতে পারি, আমরা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করতে পারি ফসিল ফুয়েলের ইউজ কমানোর জন্য। সাথেই যেগুলো আমাদের গবেষণার দিক দিয়ে দেখতে গেলে রিনিউয়েবল রিসোর্সেস আমাদের কাছে আইডিয়াস অনেক আছে, রিসার্চ তো অনেক বছর ধরে চলছে, এখনও খুবই ভালো চলছে। কিন্তু যখন আমরা ইউজের দিকে যাচ্ছি আমাদের কাছে এখনো ট্র্যাডিশনাল মেথডটাই আমরা একটু পিছনে পড়ে আছে, যখন আমরা সেই আইডিয়াগুলোকে ইউজে লাগাতে যাচ্ছি গ্রাউন্ড লেভেলে, যার জন্য একটু ওই জায়গাটাতে একটু আমাদের সমস্যা হবে পারে। কিন্তু আমরা হয়তো এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি নিশ্চয়ই। কিন্তু ওই যে ওটার মধ্যে কি ব্যালেন্স রয়েছে, এগুতে কি আমরা অনেক কিছু লস করে ফেলবো? এটা একটা কিন্তু বার্নিং কোয়েশ্চন। যেমন ক্লাইমেট চেঞ্জটা খুব দ্রুত হচ্ছে, এফেক্টটা আমাদের খুব দ্রুত হচ্ছে, আমাদের মিটিগেশন ব্যাপারটাও খুব দ্রুত করতে হবে, যার ফলে আমাদেরকে গ্লোবালি রিসার্চ করা করে টেকনোলজি ডেভেলপমেন্ট করা। যেরকম দেখুন রিনিউয়েবল এনার্জি সোর্স, যেটা ইটস সাচ এ হিউজ এনার্জি সোর্স আমাদের কাছে বিদ্যমান, সোলার এনার্জি বলুন, তারপর উইন্ড এনার্জি, টাইডাল এনার্জি, তারপর জিওথার্মাল এনার্জি, এরকম প্রচুর, তারপরে যেটা ফুয়েল, এরকম প্রচুর এনার্জি আমাদের কাছে অ্যাভেলেবেল। কিন্তু ওটাকে কি করে স্টোর করা, ওটাকে হারভেস্ট করা, স্টোর করা, এইসব ব্যাপারে টেকনোলজির একটু আমাদের ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি করতে হবে। তারপর যে প্রসেসে কার্বন এমিশনটা কম হয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বাই 2030 ড্রাস্টিক স্টেপ নিয়েছেন এবং খুব সাকসেসফুলও হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, সবগুলোতে বলবো না, কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো কোনগুলোতে, যেগুলোতে আমরা কিন্তু গ্লোবালি একটা ইম্প্যাক্ট ফেলেছি। সেই 2030 অবধি আমরা 50% আমাদের যে কার্বন এমিশন যেটা, ওটা আমরা রিডিউস করতে চলছি। 2070 অবধি আমরা কার্বন নিউট্রাল হতে চলছি। হ্যাঁ, মানে আমাদের স্টেপগুলো এরকম নেওয়া হচ্ছে। এখন যেটা বলছিলাম আমি, যে কি করে আমরা কার্বন কমাতে পারবো, নিউট্রাল হতে পারবো। এক তো হচ্ছে যে রিনিউয়েবল রিসোর্সেস অফ এনার্জি হারভেস্টিং, তারপর লাইফস্টাইল ফ্যাক্টর কিছু কিছু ইম্প্যাক্ট যেগুলো হয় ওগুলোকে আমরা চেঞ্জ করা, লোককে অ্যাওয়্যার করা, নতুন প্রজন্ম এগিয়ে আসা, তারপর গভর্নমেন্ট অনেক এনজিওকে যারা নাকি এনভায়রনমেন্টের কাজ করতে চাইছে, সাস্টেনেবল ওয়ে অফ
লাইভলিহুড, এগুলোতে ইয়ে করছে, স্টার্ট আপ হচ্ছে, এগুলোকে প্রমোট করছে। তারপর ধরুন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা রিসেন্টলি একটা থিম, যেটা লাইফ ফর এনভায়রনমেন্ট, একটা কনসেপ্ট দিয়েছেন, যেটা নাকি ইনঅপারেশন হয়েছে, যেটা নাকি প্রত্যেকটা আমাদের হাতের কাছে এগুলো অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমরা করতে পারি। হ্যাঁ, তারপর ন্যাশনাল লেভেলে যেমন ডিজাস্টার ম্যানেজমেন্ট, যদি ফ্লাড হয়ে গেল, এটা তো হতে থাকবে, এখন এটা শুরু হয়েছে, এটা হতে থাকবে। এখন ফ্লাড হয়েছে, ফ্লাডের জলটাকে যদি আমরা রিটেইন করতে পারি ট্যাঙ্কের মধ্যে, ফ্লাডের জল তো রিটেইন করতে পারবেন না আপনি, কিন্তু ফ্লাড হলে যে যারা এফেক্টেড লোক, ওদেরকে কি করে আপনি প্রথম আগের থেকে, যদি সাইক্লোন আসছে, আমাদের সিস্টেমটা এমন এফিশিয়েন্ট হওয়া উচিত যাতে করে লোক জানতে পারে যে সাইক্লোন আসছে, এটার ম্যাগনিটিউড কত, লাইফ লস না হয়, তারপর এদেরকে সরিয়ে নিয়ে যাওয়া। আমাদের দেশে এইসব জিনিস খুব বেশি এফিশিয়েন্ট, যেটা নাকি বাইরের থেকেও লোক এসে শিখে যাচ্ছে। তারপর যেটা বললাম আমি, যে গভর্নমেন্টের ইনিশিয়েটিভ কোনটা কোনটা সাকসেসফুল। আপনি যদি উজ্জ্বলা প্রোগ্রাম দেশে দেশে, মানে গ্রামে গ্রামে গিয়ে দেখবেন আগের মতো কাঠ পুড়িয়ে ধোঁয়া করা আর কার্বন ডাইঅক্সাইড ছাড়া এটা একদম নেই। এখন ক্লিন এনার্জিতে, গ্রিন এনার্জিতে আমরা চলে এসেছি। সেকেন্ড ওয়ান হচ্ছে আমাদের রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাগনিফিসেন্ট সিস্টেম অফ থিং, যেটা সাকসেসফুলি রান করছে। সেই রেলওয়ে সিস্টেমটাকে পুরোপুরি গ্রিন করা। এখন আপনি সব জায়গায় কিন্তু ইলেকট্রিক রেল, ডিজেল, কোল, হ্যাঁ, এগুলো নেই এখন আর। তো আপনার এমিশন অফ কার্বন ডাইঅক্সাইড অনেকটাই আমরা কমিয়ে আনতে পেরেছি বলবো না, বাট ইনিশিয়েটিভ চেষ্টা চলছে। এবং কিছু কিছু ক্ষেত্রে এই সাকসেসগুলোকে আপনি সামনে না আনলে আপনার কাছে তো আর এগিয়ে যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যাবে। তো দিস আর সাম পয়েন্ট যেগুলো আমরা অ্যাডাপ্ট করতে পারি, এগিয়ে যেতে আমাদের সাহায্য করতে পারে। আচ্ছা, আপনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে ডিসকাশনের সময়, যে বায়োফুয়েল। তো সেই বায়োফুয়েলটা আর ফসিল ফুয়েলের মধ্যে তফাৎটা কেমন, কিভাবে আমরা সেটাকে এনহ্যান্স করতে পারি সে ব্যাপারে? ফসিল ফুয়েল তো হচ্ছে গিয়ে এরকম অয়েল, ন্যাচারাল অয়েল, ইন্ডাস্ট্রিয়াল যেগুলো ডেভেলপড কান্ট্রি, ওদের ইন্ডাস্ট্রি চালানোর জন্য এনার্জি সোর্স যেটা, ওটা হচ্ছে মেইনলি ফসিল ফুয়েল। বা ডেভেলপিং কান্ট্রির জন্য আমরা কোল বার্ন করি। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রচুর এগুলোর ইনিশিয়েটিভ নিচ্ছে। রিসেন্টলি সুপ্রিম কোর্ট একটা ভার্ডিক্ট দিয়েছে, যেটার জন্য একটা কোল ইউজটা চলবে না কোনো একটা পার্টিকুলার, আমার মাথায় আসছে। তো এরকম আমরা এগুলোকে, আর বায়োফুয়েল যেটা, ওটা হচ্ছে অল্টারনেটিভ সোর্স, যেরকম ধরুন জেট্রোফা, আর এরকম অনেক কিছু রয়েছে, ফুড যেগুলো রয়েছে ওয়েস্টেজ, সেখান থেকে তেলটা এক্সট্রাক্ট করে যাতে আমরা, তো সেক্ষেত্রে কিন্তু বায়োফুয়েল হলে আমাদের কার্বন এমিশনের পার্টটা অনেকটা কমে যাবে। তো মানে পুরোপুরিভাবে বলতে গেলে আমরা কিন্তু মানে রাইট রাস্তা দিকেই চলছি। এখন অনেক শুরুটা ঠিকই আছে। আমাদের দেশ কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি দেখতে গেলে কার্বন ফুটপ্রিন্ট যেটা আমাদের দেশে অনেকটা কম রাদার দেন ওয়েস্টার্ন ডেভেলপড কান্ট্রি। ওয়েস্টার্ন কান্ট্রি সেটার কারণটা কি আপনি মনে করেন? ওদের লাইফস্টাইল। হ্যাঁ, লাইফস্টাইল একটা ব্যাপার। ওরা লাইফস্টাইলটা এমন একটা লেভেলে নিজের কমফোর্টকে উঠিয়ে নিয়ে গেছে, যেটাতে আপনি অন্য কোনো স্কোপই নেই। আমি আছি, আমি 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 আমার আগে না, ওগুলো কিছু দেখার দরকার নেই। শুধু একটা ইনডিসক্রিমিনেট একটা ইউজ অফ যেটা সোর্স আছে, যেরকম ইউজ অফ এনার্জি, ইউজ অফ ফুড ম্যাটেরিয়াল, সেফটির নামে কি প্রচণ্ডভাবে প্লাস্টিক ইউজ। অথচ আমাদের সে সিঙ্গেল ইউজ প্লাস্টিক কিন্তু ব্যান হয়ে গেছে। আমরা বুঝতে পেরেছি যে প্লাস্টিক ইউজটা কত খারাপ আমাদের জন্য। তো সিমিলারলি আমাদের দেশে প্রচুর আগের থেকে আমরা শিখে এসেছি যে এটা আমাদের সত্তায় চলে এসছে যে রিসাইকেল করা। আমরা ছোটবেলায় দেখেছি মা মাসিরা কাপড় ফেলতেন না, ওটা দিয়ে কিছু না কিছু বানাতেন। ওটা ইট ইজ এ কাইন্ড অফ রিসাইকেল। আমরা জিনিস নিয়ে নালায় ফেলে দিতাম না, আমরা রান্নাঘরের ওটা নিয়ে গার্ডেনে পচিয়ে ওটাকে আমরা গাছে লাগাতাম। তো দিস ইজ আ কাইন্ড অফ, আমরা রিসাইকেল জিনিসটা আমাদের কালচারেই। তো এটাকে এখন একটু মডার্নাইজেশনের সঙ্গে টেকনোলজিটা মিশিয়ে আমরা একটু ওয়েস্টার্ন কালচার আসার জন্য আমরা এটা একটু ভুলে গেছি। কিন্তু আমার মনে হয় না এটা খুব একটা ব্যাপার আর কি, এটা খুব একটা কঠিন ব্যাপার আমাদেরকে রাস্তায় নিয়ে আসাটা। তো সেই যে টেকনোলজি, আমি আবার পুবালির কাছে চলে আসি, যে এখন যে গবেষণা চলছে বা বিদেশে যে ধরুন টেকনোলজির যে ব্যাপারটা মানে
তো টেকনোলজির ব্যাপারটা নিয়ে একটু যদি তুমি খুব সংক্ষেপে বলতে পারো যে টেকনোলজির আমরা কিভাবে ইউজ করতে পারি। টেকনোলজি দেখতে গেলে আমাদের চাহিদা দিয়ে শুরু হবে প্রথমে। হ্যাঁ, আমরা যে কোনো জিনিসের জন্য চাহিদাটা কম রাখলে আমাদের টেকনোলজিক্যাল ব্যাপারটা ইনোভেশনের ক্ষেত্রে কি হয়, যদি আমরা কিছু মানে নতুন কিছু এটা করতে গেলে সেই টেকনোলজিকে আমরা অ্যাডপ্ট করতে পারবো, সেখানে কিন্তু রিসার্চের প্রয়োজন রয়েছে আমাদের, যাতে ইন্ডিজিনিয়াস কিছু আমরা research যখন আমরা কিছু করতে নতুন পারি। করতে চেষ্টা করছি তার ফলে যতটা কার্বন এমিশন বা কার্বন ফুটপ্রিন্ট ছাড়বো এটাকে আমরা কম্পেনসেট করার জন্য আগে থেকে ভাবতে প্রয়োজন আমাদের। একটা প্ল্যানিং, হ্যাঁ, ব্যালেন্স আউট করে যেন সবকিছু আমরা করতে পারি। রিসার্চটা এখন ওদিকে ফোকাস করতে হবে, ইনোভেশন এন্ড সাথে সাস্টেনেবিলিটি কে নিয়ে চলতে হবে আমাদের। ঠিক আছে, খুব সুন্দর। তো আমি মানে আমাদের হাতে একদম আর সময় নেই, আমি প্রফেসর গিরি মহোদয়কে বলবো যে আমাদের যারা আজকে দর্শক শ্রোতারা যারা রয়েছেন তাদের জন্য কোন স্পেসিফিক মেসেজ আপনার রয়েছে খুব শর্টলি? হ্যাঁ, আমি খুব ইয়েতেই বলছি যে প্রধানমন্ত্রী মোদিজি একটা কনসেপ্ট দিয়েছেন যেটা নাকি গ্লোবাল কনসেপ্ট। এটা হচ্ছে লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট। মানে আপনি ছোট ছোট লাইফস্টাইল চেঞ্জ করে, যেরকম এনার্জি ওয়েস্ট বন্ধ করে দিলেন, আপনি জল নষ্ট করা বন্ধ করে দিলেন, আপনি রিসাইকেল করলেন, আপনি এমন গার্ডেন করলেন, রেইন ওয়াটার হারভেস্ট করলেন। তো এরকম ছোট ছোট স্টেপ নিয়ে আমরা এনভায়রনমেন্টে, যখন এটা একা যখন করি তখন খুব কম মনে হয়, কিন্তু যখন পুরো কমিউনিটি, পুরো পপুলেশন মিলে যখন করি তখন এটা ছোট থাকে না, বিশাল ব্যাপার হয়ে যায়। আর এটা আমরা লাইফস্টাইলে একটা ইন্টিগ্রেট করতে পারি আর কি। দর্শক শ্রোতারা, আপনারা এতক্ষণ শুনলেন জলবায়ু পরিবর্তন এবং তার প্রভাব নিয়ে আলোচনা। আজকের আলোচনায় ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স বিভাগের অধ্যাপিকা প্রফেসর সর্বাণী গিরি মহোদয়া এবং একজন নতুন প্রজন্মের রিসার্চ স্কলার পূবালী দে। তো আমরা আশা করি আপনারা এই অনুষ্ঠান থেকে অনেক কিছু লাভবান হয়েছেন। আগামীতে আমরা আবারও ওনাদেরকে আমন্ত্রণ জানাবো আরও কিছু নতুন জানার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।